বাংলা দিনলিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সিলেবাসের দ্বাদশ শ্রেণীর অন্তর্ভুক্ত চতুর্থ সেমিস্টারের হলুদ পোড়া গল্পটি। প্রথমে লেখক পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া যাক। হলুদ পোড়া গল্পটির লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, তবে বাংলা সাহিত্যে তিনি মানিক নামে পরিচিত। তার জনপ্রিয় এবং প্রথম গল্পগ্রন্থ হচ্ছেন অতসী মামি। তার রচিত কিছু বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি। এছাড়াও তার বিখ্যাত গল্পগ্রন্থ বা গল্পগুলি হল সরীসৃপ, অতসী মামি, প্রাগৈতিহাসিক, আজকাল পরশুর গল্প এবং হলুদ পোড়া। এছাড়াও আরও অনেক রয়েছে। আমাদের আলোচ্য হলুদ পোড়া গল্পটি তার হলুদ পোড়া গল্প গ্রন্থ থেকে নেওয়া। তাহলে মূলপাঠ শুরু করা যাক। আমাদের আলোচ্য হলুদ পোড়া গল্পটি একটা ভৌতিক গল্পের কাঠামোতে তৈরি হলেও গল্পে অতিপ্রাকৃত বিষয় রয়েছে এবং এই অতিপ্রাকৃত একটা ভৌতিক ঘটনাকে কেন্দ্র করে একটা গ্রামের মানুষদের মধ্যে যে কুসংস্কার, যে অন্ধবিশ্বাস জড়িয়ে রয়েছে তার কথা লেখক আমাদের জানাচ্ছেন। সমগ্র গল্পে কোনো ভূত বা প্রেতাত্মার বর্ণনা নেই। মানুষের অন্ধবিশ্বাসের বেড়াজালের কথা রয়েছে। তাই গল্পের শুরুতেই লেখক একটা চাঞ্চল্য ছড়িয়েছেন। দেখো, লেখক বলছেন, সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। অর্থাৎ কার্তিক মাসের মাঝামাঝি সময় একটা গ্রামে দুটো খুনের কথা লেখক বলছেন। একজন মাঝবয়সী জোয়ান মধ্যপুরুষ, অর্থাৎ একজন মাঝবয়সী ভদ্রলোক, এবং 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে। 17 বছরের একটি রোগা মেয়ে। গায়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ মানে শাল গাছ বহু কাল থেকে দাঁড়িয়ে আছে। স্থানটি ফাঁকা, বন জঙ্গলের আবরু নেই। অর্থাৎ ওই গ্রামের দক্ষিণ দিকে একজনের পুকুর রয়েছে, সেই পুকুরের ধারে একটা মরা গজারি গাছ মানে মরা শাল গাছ মতো রয়েছে। সেখানে চারিদিক ফাঁকা, বন জঙ্গল পর্যন্ত নেই। কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ ছিল। ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। ওই গজারি গাছটার নিচেই বলাই চক্রবর্তী নামে ওই যে জোয়ান মধ্যপুরুষ বলেছে, তাকে মরে পড়ে থাকতে দেখা গেছে। মাথাটা 8 চির হয়ে ফেটে গেছে, অর্থাৎ মাথাটা 8 টুকরো হয়ে গেছে। খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে। অনেকগুলো লাঠি দিয়ে কাউকে মারলে তার মাথাটা যেভাবে ফেটে যাবে ঠিক ওরমভাবে ফেটে মরে পড়েছিল কে? বলাই চক্রবর্তী। চারিদিকে হইচই পড়ে গেল, লোক বিস্মিত হলো না। এই মৃত্যুতে কেউ অবাক হলো না। চারিদিকে হইচই পড়ে গেল, একটা মৃত্যু সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। বলাই চক্রবর্তীর এই রকম অপমৃত্যুই আশেপাশের 10টা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল। সম্ভবত বলাই চক্রবর্তীর এই অপঘাতে মৃত্যু সবাই আশা করেছিল হয়তো। অন্যপক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। বলাই চক্রবর্তী খুন হওয়ার পরে যে হইচই পড়েছিল, চারিদিকে কোলাহল সৃষ্টি হয়েছিল, শুভ্রা খুন হয়ে যাওয়ার পর কিন্তু সেই হইচই হলো না, কিন্তু সবার মধ্যে একটা কৌতূহল দেখা দিয়েছিল। সবাই অবাক হয়ে গেছিল যে পরপর দুটো একই গ্রামে খুন কি করে হতে পারে। দেখো, শুভ্রার কথা বলছেন লেখক। গেরস্ত ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে, গায়ের লোকের চোখের সামনে 8-10টি মেয়ের মতো বড় হয়েছে। সামান্য একটা সাধারণ ঘরের মেয়ে, সবাই যেমন বড় হয় অমনি শুভ্রাও বড় হয়েছে। বিয়ের পর শ্বশুরবাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়োবার জন্য। তার বিয়ে হয়ে গেছে, সে শ্বশুরবাড়ি চলে গেছে। সে 16-17 বছর বয়সে সে অন্তঃসত্ত্বা, সে গর্ভবতী, তাই সে বাপের বাড়িতে এসছে, তার বাচ্চা হবে তাই।
পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনো দিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপছাড়া কিছু লুকোনো ছিল। মানে কেউ জানতো না কখনো, বা কেউ কোনো দিন বোঝেনি যে শুভ্রার সঙ্গে কেউ কখনো খারাপ কিছু আচরণ করেছে, বা তার কোনো অসুবিধা আছে, বা তার কোনো জীবনে ঝঞ্ঝাট রয়েছে। এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। গায়ের সব শেষের সাজের বাতিটি বোধহয় গায়ের সব শেষের সাঁঝের বাতিটি বোধহয় যখন সবে জ্বালা হয়েছে, তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। তাহলে শুভ্রাদের বাড়ির পেছনে যে ডোবা ছিল, সেই ডোবার ঘাটের সামনে শুভ্রাকে কেউ বা কারা গলা টিপে মেরে রেখে গেছে। ওইদিকে বলাই চক্রবর্তীর মৃতদেহ দেখে কি মনে হচ্ছে যে তাকে লাঠির আঘাতে মেরে ফেলা হয়েছে। এবার দেখো, শুভ্রার এই অপমৃত্যুতে সবাই আন্দাজ করছে বা সবাই ভাবছে যে বছর দেড়েক মেয়েটা শ্বশুরবাড়ি ছিল গায়ের লোকের চোখের আড়ালে, সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল? অর্থাৎ তার শ্বশুরবাড়িতে কি কোনো বধূ নির্যাতন বা তার উপর কি অত্যাচার করা হতো? তারাই কি কেউ এসে এখানে শুভ্রাকে মেরে দিল? যাই হোক, দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? 20-30 বছরের মধ্যে গায়ের কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি। যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল দুটো। মানে গ্রামের সবাই একেবারে কৌতূহল প্রবণ হয়ে উঠেছে। তার একটি পুরুষ, অপরটি যুবতী নারী। দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলে ছটফট করে। সকলে ভাবছে যে গ্রামের এই দুটো খুনের পেছনে যে কি কোনো যোগসূত্র রয়েছে, সেটা জানার জন্য সবাই একেবারে কৌতূহল প্রবণ হয়ে উঠেছে। দেখো, কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গায়ের কেউ মনে করতে পারে না। এবার সবাই ভাবছে যে শুভ্রাকে আর বলাই চক্রবর্তীকে একসঙ্গে কখনো দেখা গেছে কি না, বা তারা একে অপরকে চিনত কি না। চিনত অবশ্যই, তবে একে অপরের সঙ্গে কোনো কথোপকথন ছিল কি না সেটাও সবাই কেউ মনে করতে পারছে না, কারণ ছিলই তো না। একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়। একটু বাস্তব সত্যের অভাবে সবাই এক একটা করে গুজব তোলে, আর সেই গুজবগুলো আবার হারিয়ে যায়। বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন। 40 টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোঁচার খুঁটে চশমার কাচ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো, 50 টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি। কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাঠে ঝুলোতে না পারি, তাহলে বলাই চক্রবর্তীর যে বাস্তবিক সম্পত্তি ছিল সেই সম্পত্তির অধিকার পেল তার একমাত্র ভাইপো নবীন। সে শহরে 40 টাকার চাকরি করত, সেই চাকরি ছেড়ে সে এখন সপরিবারে তার সংসার, তার পরিবার নিয়ে গ্রামে চলে এসছে। সে তার কাকার মৃত্যুর শোকে সে কাঁদতে কাঁদতে তার ওই যে ধুতি পড়েছে তার ওই খুঁটে চোখ মুছতে মুছতে বলছে যে 50 টাকা দেব যে আমার কাকার খুনিকে ধরে দিতে পারবে। চশমার কাঁচের বদলে মাঝে মাঝে কোঁচার খুঁটে সে নিজের চোখও মুছতে লাগলো। তার কষ্ট হচ্ছে। দেখো, ঠিক 21 দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে। শোবার ঘরের দিকে যাচ্ছে সন্ধ্যাবেলা। কোথা থেকে অতি মৃদু একটা দমকা বাতাস বাড়ির পূব কোণে তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো। কোথা থেকে একটা দমকা বাতাস তার গায়ে একটা শিহরণ ঠেলে দিল যেন। দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়ল দক্ষিণের ঘরের দাওয়ায়। দামিনীর হাতের লণ্ঠন ছিটকে পড়ে গেল। উঠানে আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল। দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে, দামিনীর আওয়াজও করতে লাগলো সেই রকম। একটা অদ্ভুত আওয়াজ তার মুখের ভেতর থেকে বেরোচ্ছে। সে ছিটকে পড়ে গেছে, উঠানে পড়ে সে গড়াগড়ি খাচ্ছে আর একটা অদ্ভুত আওয়াজ করছে। এবার দেখো, লেখক শুভ্রার পরিবারের কথা বলছে। এর আগে তো লেখক আমাদের বললেন বলাই চক্রবর্তীর পরিবারের কথা।
এবারে শুভ্রার কথা বলছেন। দেখো, শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলের মাস্টারি করে, মানে ওদের এলাকার, গ্রামের এলাকার একটা স্কুলে মাস্টার। গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা, মানে গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা ডাক্তার আবার। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে 7 বছর গায়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। ফিজিক্স নিয়ে সে গ্র্যাজুয়েট হয়েছে, হওয়ার পর সে এখন গ্রামের স্কুলে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল পড়াচ্ছে নাকি। প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে 47খানা বই নিয়ে লাইব্রেরি, 7 জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি, বই পড়ে পড়ে সাধারণ লোকে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল। আর দেখো, গিয়েও একটি মেয়েকে বিয়ে করে 2 বছরে 4টি ছেলে মেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে। লাইব্রেরির বইয়ের সংখ্যা 300-তে উঠে নেমে গেছে। তাহলে 47খানা বই থেকে 300টা বই হয়েছে লাইব্রেরিতে। তার নিজের সম্পত্তি হিসাবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবন্ধ হয়ে থাকে, চাঁদা কেউ দেয় না। তবে 2-4 জন পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায়। বছরে 2-3 বার তরুণ সমিতির মিটিং হয়। 4 আনা 8 আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে ওষুধও বিক্রি করে। তাহলে সে এখন একটা স্কুল মাস্টার পেশায়, আর বই পড়ে 4 আনা 8 আনার বিনিময়ে ওষুধ বিক্রি করে, অর্থাৎ ডাক্তারি করে। এবার দেখো, নবীনের স্ত্রী দামিনীর এরকম একটা অদ্ভুত আচরণ দেখে নবীন ধীরেনকে ডেকে এনেছিল। তাই জন্য লেখক বলছেন, ধীরেনকে যখন ডেকে আনা হলো, কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে। তাই ধীরেন এসে দেখলো দামিনী অজ্ঞান অবস্থা থেকে জ্ঞানত অবস্থায় ফিরে এসছে। কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে, মানে সে হয়তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপন মনে হাসছে আর কাঁদছে, এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে তার হাত পা কেউ টেনে ধরে রেখেছে, আর তাদেরকে ছেড়ে দিতে আচার দিচ্ছে, কামড় দিচ্ছে, আর সে কাঁদছে, আবার কখনো হাসছে। ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল, শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার। আমি চিকিৎসা করতে পারি, তবে কি জানেন, আমি তো পাশ করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। বলছে, আমি চিকিৎসা করতে পারি, তবে আমি ভরসা দিতে পারছি না, আমি পারবো না। কৈলাস ডাক্তার বলে একজন ডাক্তার আছে শাহপুরে, শাহপুর বলে একটা জায়গা, সেখান থেকে তাকে ডেকে আনার কথা। গ্রামের যে একজন বুড়ো রয়েছে, তার নাম পঙ্কজ ঘোষাল। দেখো, বলছে, বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন। তিনি বললেন, ডাক্তার কি হবে? তুমি আমার কথা শোনো বাবা নবীন, কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও। গায়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল। নবীন জিজ্ঞাসা করলো, কুঞ্জ কত নেয়? তাহলে দেখো, কুঞ্জ হচ্ছে ভূত তাড়াতে পারে, আর সবাই ভাবছে যে দামিনীকে ভূতে ধরেছে। দামিনীর আচরণে সবাই ভাবছে সেটাই, দামিনীর আচরণ তা বলে দিচ্ছে যেন। এবার দেখো, এখান থেকে আমরা কুসংস্কারের প্রথম আঁচটা পাবো এই গল্পে। ধীরেন বলল, ছি, ওসব দুর্বুদ্ধি করো না নবীন, আমি বলছি তোমায়, এটা অসুখ, অন্য কিছু নয়। লেখাপড়া শিখেছ, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? ও যে তুমি কুঞ্জকে ডেকে আনবে? তুমি তো শিক্ষিত, পড়াশোনা জানো, এখানে কোনো ভূতে ধরা টরা কিছু হয়নি, তুমি ডাক্তারকে ডাকো। নবীন আমতা করে বলল, এইসব খাপছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই। দেখো, নবীনও কুসংস্কারাচ্ছন্ন হয়ে গেল, একজন শিক্ষিত মানুষ হয়েও। বয়সে নবীন 3-4 বছরের বয়স বড়, কিন্তু এককালে দুজন একসঙ্গে মানে ধীরেন এবং নবীন একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করতো। বোধহয় সেই খাতিরে কৈলাস ডাক্তার, কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল। তাহলে কুঞ্জ মাঝি আর কৈলাস ডাক্তার দুজনকেই ডাকতে লোক পাঠালো। কুঞ্জ মাঝি হচ্ছে কি, যে ভূত তাড়াতে পারে নাকি, ভূত ছাড়াতে পারে, গ্রামের মানুষ বিশ্বাস করে তাকে। নবীন তো লোক পাঠিয়ে দিল, কিন্তু কুঞ্জই আগে এলো। লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে। কুঞ্জ নামকরা গুণী। তাহলে দেখো, কুঞ্জকে খবর দেওয়ার আগে কুঞ্জ আগে লোকমুখে খবর পেয়ে গিয়েছিল যে চক্রবর্তীদের বউকে, অর্থাৎ নবীন চক্রবর্তীর বউকে অশরীরী আত্মা ভর করেছে।
কুঞ্জ নামকরা গুণী একজন, তার গুণপনা দেখবার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। সবাই এলো, সবাই ভাবলো যে কী করে ভূত তাড়াবে বা কী করে এই অশরীরীকে তার শরীর থেকে দূর করবে, দেখা দরকার, দেখবে। সবাই একটা কৌতূহলবশত সবাই তাদের উঠোনে চলে এলো। ভর সাজে ভর করেছেন, সহজে ছাড়বেন না, কুঞ্জ বলছে। ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল, সকলকে এই কথাটা বলে ভয় দেখিয়ে দিল যে ভরা সন্ধেবেলা ধরে ভর করেছে, ওকে ছাড়বে না সহজে। আবার বলছে, তবে ছাড়তে হবেই শেষ তক। কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না। বলছে, আমার সাথে কেউ চালাকি করতে পারবে না, ছাড়তেই হবে এই অশরীরীকে। বলে কুঞ্জ কি করলো দেখো, ঘরের দাওয়া থেকে সকলকে উঠোনে নামিয়ে দেওয়া হলো। বিড় বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল। দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে। তো দেখো, দাওয়ার একটা বাঁশের খুঁটির সঙ্গে দামিনীর চুলকে বেঁধে দিল। কতটা নিষ্ঠুরভাবে অত্যাচার চালাচ্ছে দামিনীর ওপর। দামিনীর না রইল বসবার উপায়, না রইল পালাবার ক্ষমতা। তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো। দামিনী চিৎকার করছে। কুঞ্জ টিটকারি দিয়ে দিয়ে বলতে লাগলো, রও বাছাধন রও, এখনই হয়েছে কি, মজাটি টের পাওয়াচ্ছি তোমায়। ধীরেন প্রথম দিকে চুপ করেছিল। বাধা দিয়ে লাভ নেই, গায়ের লোক কথা শোনে না, বিরক্ত হয়। এবার সে আর ধৈর্য ধরতে পারল না। এই যে এরকমভাবে নিষ্ঠুর অত্যাচার চালাচ্ছে, কুঞ্জ যে এরকম নিষ্ঠুর অত্যাচার করছে, এটাতে ধীরেন আর ধৈর্য ধরে রাখতে পারল না। ধীরেন বলছে, দেখো তুমি কি পাগল হয়ে গেছো নবীন, তুমি চুপ করো ভাই। নবীন ধীরেনকে বলল, তুমি চুপ করো। উঠানে ৩০-৩৫ জন পুরুষ ও নারী এবং গোটা ৫ লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুব কম, যারা এসেছে বয়সও তাদের বেশি। কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি, অনুমতিও পায়নি। যদি ছোঁয়াচ লাগে, নজর লাগে, অপরাধ হয়। অল্প বয়সী মেয়েরাও আসতে ভয় পেয়েছে। মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকে। সবাই ওই উঠোনে এসে ভিড় করেছে দামিনীর পরিণতিটা দেখার জন্য। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের, ওখান থেকে কাউকে সরানোর ক্ষমতা নবীনের নেই। দাওয়াটি যেন স্টেজ, যেন দাওয়ায় দামিনীকে নিয়ে কেউ নাটক করছে। কতটা নিষ্ঠুর মানুষ হতে পারে কুসংস্কারাচ্ছন্ন হয়ে। দেখো, সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে। মানুষের জ্ঞান বুদ্ধির অতীতে ফেলে এই রহস্যটাকে যেন নিয়ে সহজ ভাষায় যেন নাটকের রূপ দেওয়া হচ্ছে। দামিনীর এরকম আচরণের কারণটাকে রহস্য রূপে তুলে ধরে যেন একটা নাটক সৃষ্টি হয়েছে ওখানে দামিনীকে নিয়ে, ওই উঠোনে দাওয়াতে। দেখো, এমন ঘরোয়া এমন হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহি ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব। এই দামিনীর ভেতরে থাকা এই অশরীরী, দামিনীর মধ্যে এই অশরীরীর ভরকে দেখে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চারিদিকে। কারোর মনে আর কোনো ভয় ডর নেই। সবার মনে দেখো একটা কৌতূহল, একটা উত্তেজনা কাজ করছে। লেখক বলছেন, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। সবাই ভাবছে এরপর কী হবে, কী হতে চলেছে, এটা নিয়ে সবার মনে একটা কৌতূহল সৃষ্টি হচ্ছে। একলা সামনে এগিয়ে পাশে সরে পিছু হটে সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে। মালসাতে আগুন করে তাতে সে একটি দুটো শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয়। চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিক ভরে যায়। কুঞ্জ টুকটাক করেই যাচ্ছে। দামিনীর আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল। এমন সময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে এসে বোঁচ বোঁচ চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিষ্পন্দ হয়ে রইল। দামিনী এক দৃষ্টিতে কুঞ্জর দিকে তাকিয়ে নিষ্পন্দ, অর্থাৎ পাষাণের মতো যেন হয়ে গেল পুরো। তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। দামিনীর ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল, সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো। দামিনী একটা অদ্ভুত আচরণ করছে এবার। কে তুই, বল তুই কে? কুঞ্জ জিজ্ঞাসা করছে দামিনীকে। আমি শুভ্রা গো শুভ্রা, আমায় মেরো না। চাটুজ্জে বাড়ির শুভ্রা, যে খুন হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, আমায় মেরো না। নবীন দাওয়ায় একপাশে দাঁড়িয়েছিল, তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, ব্যাপার বুঝলেন কর্তা?
উঠান থেকে চাপা কলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো। উঠান থেকে চাপা কলায় বুড়ো ঘোষাল বলছে, কে খুন করেছিল শুধাও না কুঞ্জ? ওহে কুঞ্জ শুনছ? কে শুভ্রাকে খুন করেছিল শুধিয়ে নাও চট করে। বলছে তাহলে সবাই বিশ্বাস করছে, সবাই ঘটনা থেকে নিশ্চিত হয়ে যাচ্ছে যে দামিনীর ভেতরে অশরীরী আত্মা হিসাবে শুভ্রা ভর করেছে। যেন বলছে তাড়াতাড়ি জিজ্ঞাসা করে নাও শুভ্রাকে কে খুন করেছে। সবার তো কৌতূহল ওখানেই, এই দুটো খুন কে বা কারা করেছে, তাই না? কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না, দামিনী নিজ থেকেই ফিস ফিস করে জানিয়ে দিল, বলাই খুড়ো আমায় খুন করেছে। দামিনীর ভেতর দিয়ে কে বলছে আমরা জানতে পারছি শুভ্রা বলছে। যেন নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো, কিন্তু দামিনীর মুখ দিয়ে এ ছাড়া আর কোনো জবাব বার হলো না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে। দামিনীর ভিতরে শুভ্রার অশরীরী আত্মা ভর করেছে, আর শুভ্রাকে বলাই খুড়ো খুন করেছে, অর্থাৎ বলাই চক্রবর্তী খুন করেছে। তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল, নাকে হলুদ পোড়া ধরেও আর তাকে কথা বলানো গেল না। কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল, কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না। কুঞ্জ অন্য একটা প্রক্রিয়ায় তার মুখ থেকে কথা বের করানোর চেষ্টা করছিল, কিন্তু কৈলাস ডাক্তার চলে এলো। ওই শাহপুরের কৈলাস ডাক্তারকে খবর পাঠিয়েছিল আনার জন্য। কৈলাসের চেহারাটি জমকালো, প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা ভুরু আর মুখময় কোঁচা খোঁচা গোঁফদাড়ি। এসে দাঁড়িয়ে এই ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করলো। কুঞ্জর আগুনের মালসা, ওই যে আগুনের মালসা যেটাই শুকনো পাতা আর শিকড় পুড়িয়েছিল, যেখানে চামড়া পোড়ার মতো গন্ধ বেরোচ্ছিল একটা উৎকট, ওই মালসা তার দিকে লাথি মেরে ছুঁড়ে দিয়ে বলল, দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি। ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেবো, তুই খুন করেছিস। কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিল। বহুকালে পুরনো একটা খাটের ওপর শুইয়ে দিল। প্যাট করে বাহুতে চুচ ফুটিয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ। শুভ্রার গায়ে ঘুমের ওষুধ ঢুকিয়ে দিল। দামিনী কাতরভাবে বলল, আমায় মেরো না গো, মেরো না, আমি শুভ্রা, চাটুর্যে বাড়ির শুভ্রা। কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। দামিনী এইসব বিড়বিড় করতে করতে ঘুমিয়ে পড়ল। দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। দেখো দামিনীর মুখ দিয়ে যে কথাগুলো বেরিয়েছে তাতে সবাই বিশ্বাস করে নিচ্ছে যে দামিনীর ভেতর কোনো অশরীরী আত্মা ভর করেছে। আর সেখান থেকে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম শুনে শুভ্রা, তার ভেতর নাকি শুভ্রা ভর করেছে। শুভ্রা বলছে যে বলাই চক্রবর্তী তাকে খুন করেছে। এটা নিয়ে একটা সবার মধ্যে ধারণা সৃষ্টি হচ্ছে। ধারণাটা কি? বুড়ো ঘোষাল কি বলছে দেখো, শুভ্রা 3 দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল, সন্দেহ নেই। তো দেখো শুভ্রা মারা যাওয়ার 3 দিন আগে বলাই চক্রবর্তী মারা গিয়েছেন, তাহলে কি করে শুভ্রাকে বলাই চক্রবর্তী খুনটা করেন? এটা তো একটা প্রশ্ন। কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে? এখানে দেখো আরেকটা কুসংস্কার কিন্তু আমাদের চোখের সামনে ফুটিয়ে তুলছেন লেখক। বুড়ো ঘোষাল বলছেন যে জ্যান্ত মানুষকে শুধুমাত্র গলা টিপতে পারে, আর কিছু মারে না। শ্মশানে মশানে দিনক্ষণ প্রভৃতি যোগাযোগ ঘটলে পদভোলা পথিকের ঘাড় তবে মাঝে মাঝে মটকে দেয় কিসে? তাই দেখো বলছে, অর্থাৎ ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর। বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করে নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার উপায় রইল না। যখন কুঞ্জ দেখল যে বুড়ো ঘোষাল তার পক্ষ নিয়ে, অর্থাৎ এই ভূত তাড়ানো, প্রেতাত্মাকে শরীর থেকে দূর করা বা শরীরের ভেতর প্রেতাত্মা ঢুকে যাওয়া, এইসব ব্যাপারে যখন বুড়ো ঘোষাল কথা বলছে কুঞ্জর হয়ে, তখন কুঞ্জ একটা পথ পেয়ে গেল, উপায় পেয়ে গেল। না, নিজের মর্যাদা বাঁচানোর জন্য বলছে, তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে। কুঞ্জ সবার মনের ভেতরে একটা বিশ্বাস তৈরি করে দিতে চাইছে এখানে, যে কি বলছে দেখো, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল না। লেখক বলছেন কুঞ্জ ব্যাপারটা এমনভাবে ঘুরিয়ে বানিয়ে বলে দিল বা বলছে এই ভূতে ধরা ব্যাপারটা, যাতে সকলের মনে একটু মাত্র অবিশ্বাসীর সন্দেহটুকুও থাকবে না। সে বলছে বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়। দেখো বলাই চক্রবর্তী তো 3 দিন আগে মারা গেছে, শুভ্রা মারা যাওয়ার আগে, তাহলে সে কী করে খুন করলো? এবার দেখো বলছে, কারণ মরার 1 বছরের মধ্যে সেটা কেউ পারে না। মরার 1 বছরের মধ্যে কেউ নিজের
নিজে হাতে মানে কোনো প্রেতাত্মা বা কোনো অশরীরী নিজে কোনো কাজ করতে বা কাউকে ছুঁতে বা এসব করতে পারে না। ওই সময়ের মধ্যে সাধ্য শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায়। বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে তার রক্ত মাংসের হাত দিয়ে। অর্থাৎ বলাই চক্রবর্তীর আত্মা বা বলাই চক্রবর্তীর অশরীরী আত্মা কারোর ভেতর ঢুকে কোনো একটা মানুষের রক্ত মাংসে তৈরি কোনো একটা মানুষের ভেতরে ঢুকে তার মারফত শুভ্রাকে খুন করেছে। এটা কুঞ্জ যুক্তি দিচ্ছে, এটাও সবাই বিশ্বাস করছে, কারণ গ্রামের মানুষ তো এই সমস্ত কুসংস্কারেই বিশ্বাসী। মানিক বন্দ্যোপাধ্যায় লেখক তো প্রথমেই বলে দিলেন। আরও কি বলছে দেখো না, যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই, মনে কি থাকে? এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলো ধীরেনের কানে গেল। কোন কথাগুলো? এই যে কুঞ্জ বলাই খুড়ো যে কথাগুলো আলোচনা করছে শুভ্রা সম্পর্কে, শুভ্রার খুন হয়ে যাওয়া সম্পর্কে, এই সমস্ত কথা। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদে তখন চারিদিক ছড়িয়ে আছে। বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি। বর্ষা পেরিয়ে অগ্রহায়ণ চলে এসছে, তার মাঝখানে আশ্বিন কার্তিকও চলে এসছে। কার্তিক মাসে কিন্তু বলাই খুড়ো আর বলাই চক্রবর্তী আর শুভ্রা কিন্তু খুন হয়েছিল। এবার অগ্রহায়ণ মাসের কথা বলছে। দেখো বলছে, বাড়ির পিছনে ডোবাটি কচুরিপানায় আচ্ছন্ন, গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা, বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল, সুন্দর সুন্দর ফুল ফুটছে কচুরিপানার ভেতর দিয়ে। তাল গাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল, এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। বর্ষার জল আস্তে আস্তে কমে যাচ্ছে। টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল। 7 মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে যে সে যাতে পা পিছলে আছাড় না খায়, তাই তার বোন তার বাড়িতে এসেছিল গর্ভবতী অবস্থায়, তাই যাতে তার বোনের কোনো অসুবিধা না হয় তাই সে কাঠ কেটে সে সুন্দর করে ঘাট বেঁধে দিয়েছিল, ঘাটে নামা ওঠা যাতে সুবিধা হয়। পাড়ার মানুষ বাড়ি বয়ে গাঁয়ের গুজব শুনিয়ে গেল। আবেষ্টনীর প্রভাবে উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে জেনের মন থেকে বাতিল হয়ে গেল। এই সমস্ত চারিদিকের এই গুজব শুনে, এই উল্টোপাল্টা কথা শুনে, এই সমস্ত অযৌক্তিক কথা শুনে ধীরেন নিজেকে প্রায় সামলাতে পারছিল না। ক্ষুব্ধ হবার অবসরও সে পেল না। ডোবার কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যার ঘাটে এসেছিল এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে। সে ভাবছে যে ডোবার কোথা থেকে কিভাবে এলো, কোন দিক থেকে কে এলো, এসে আমার বোনটাকে মেরে দিল, এরকম খুন করলো। তাই সে ভাবতে লাগলো। একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। ক্ষোভ ও বিষাদে তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয়। সে ক্ষোভ বিষাদে প্রায় ছারখার হয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে না কী করবে। ধীরেন অন্য কোনো বিষয়ে তার মন বসে না, তার অন্য কোনো বিষয়েও মন বসছে না, শুভ্রার কথাই সে ভাবছে। ভাতের থালা সামনে ধরে দিয়ে শান্তি বলল, আমার কিন্তু মনে হয় তাই হবে, নইলে। কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল, চুপ, যা খুশি মনে হোক তোমার, আমায় কিছু বলবে না, খবরদার। বলছে, আমাকে তুমি কিচ্ছু বলবে না, যা খুশি তোমার মনে হোক গিয়ে। দেখো, স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো, মুখে তারা কিছু বলল না, কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরও স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল। ধীরেন এবার স্কুল যাচ্ছে যখন, পরদিন সকালবেলা স্কুল যাওয়ার পথে সকলে তার দিকে এমন দৃষ্টিতে তাকাচ্ছে, তাদের দেখে ধীরেনের একটা অস্বস্তি তৈরি হচ্ছে। জিজ্ঞাসা হয়ে উঠল, কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি? পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয় আলোচনা করলেন। বলছে পুরুত ঠাকুর মানে একজন পুরোহিত, তাদের যে গ্রামের যে পুরোহিত, তার সঙ্গে দেখা হয়েছিল ধীরেনের। সে এই দোষ মোচনে, অর্থাৎ শুভ্রা নাকি দোষ পেয়েছে কারণ সে অশরীরী আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, তারই প্রমাণ দামিনী দিয়েছে। দামিনীর ভেতরে শুভ্রা ভর করেছিল। শুভ্রার এই দোষ কাটানোর জন্য যে বিবিধ ক্রিয়াকর্ম থাকে সেই ক্রিয়াকর্ম নিয়ে আলোচনা করে দিল, উপদেশ দিলেন। বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার সময় বাড়ি থেকে সে যেন তার নিজের এবং বাড়ির সকলের ধারণের জন্য মাদুলি নিয়ে যায়,
ধীরেনকে আর ধীরেনের পরিবারের সবাইকে একটা করে মাদুলি দিতে চাইছে পুরুত মহাশয়, অর্থাৎ ওই পুরোহিত ঠাকুর আর কি। স্কুলে পা দেওয়ার পর ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছেন। স্কুলে পা দেওয়ার পর ধীরেনের যেন মনে হচ্ছে সে কোনো একটা অপরিচিত পরিবেশে চলে এসেছে। তার 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না। তার সে 7 বছর ধরে যে স্কুলে কাজ করছে সেই স্কুলেই সে আজ অপরিচিত যেন। সকলের দৃষ্টি, সকলের চাহনি, সকলের অবাস্তব ব্যবহার ধীরেনকে ভাবাচ্ছে, একটা অস্বস্তিতে ফেলছে। দেখো, প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল, অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে, বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাছ ফিসফিস করছে। কিসের গুজগুজ ফিসফিস করছে? যে তার বোন অশরীরী আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, তার বোন ভর করে বলেছে যে তাকে খুন করেছে, মানে এই সব আর কি। একটা কঠিন পরিবেশ সৃষ্টি হয়েছে তার ক্লাসরুমেও। নিজেকে জীবন্ত ব্যঙ্গের মতো মনে হচ্ছিল। বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো। চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল না। ধীরেন আর কারোর দিকে তাকাতে পারছে না, কারণ তাকে নিয়েই সর্ব জায়গায় আলোচনা চলছে, তার পরিবারকে নিয়েই আলোচনা চলছে, তার বোনকে নিয়েই আলোচনা চলছে সব জায়গায়, সে যেখানেই যাচ্ছে। ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন। একটা ঘন্টা পড়তে না পড়তেই, মানে 1 ঘন্টা হতে না হতেই তার স্কুলে যাওয়ার হেডমাস্টার, স্কুলের যে প্রধান শিক্ষক, তাকে ডেকে পাঠালেন। তুমি 1 মাসের ছুটি নাও ধীরেন। 1 মাসের ছুটি? মথুরবাবু এইমাত্র বলে গেলেন আজ থেকে ছুটি পাবে, আজ আর তোমার পড়িয়ে কাজ নেই। দেখো, সেদিন সে যে স্কুল গেছে সেই দিন থেকেই তাকে ছুটি দিয়ে দিচ্ছে, বলছে এখনই তুমি বাড়ি চলে যাও, তোমার এখন থেকে ছুটি, তোমার 1 মাস ছুটি চলবে। মথুরবাবু কে? দেখো, মথুরবাবু স্কুলের সেক্রেটারি, মানে স্কুলটি যার, মানে স্কুলের যে সেক্রেটারি হয় সে। মাইল খানেক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায়, মানে স্কুল থেকে মাইল খানেক দূরত্বেই এই মথুরবাবুর বাড়ি। চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল। কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এই রকম ঘুরে উঠেছে। কিসের চেতনা? এই যে অলৌকিক যে বিশ্বাস মানুষের মধ্যে, যে এই অন্ধবিশ্বাস, এই ভূত প্রেত, এই অশরীরী আত্মা খুন হলে বা কারোর ঘাতে মৃত্যু হলে যে অশরীরী আত্মারা কারোর ওপর ভর করে বা ঘুরে বেড়ায় চারিদিকে, বা তাদেরকে দেখা যাচ্ছে কারোর ওপর ভর করছে, ভর করে এইসব বলছে যে ও আমাকে খুন করেছে, এদিকে যে খুন করেছে সে তারও 3 দিন আগে মারা গিয়েছেন। এবার সবাই বলছে যে সে যে আগে মারা গিয়েছেন সে অন্য কারোর ভেতরে ঢুকে তার বোন শুভ্রাকে খুন করেছে। এই সমস্ত নানান বৃত্তান্ত, চারিদিকের নানান কথোপকথনে একেবারে জর্জরিত হয়ে যাচ্ছে ধীরেন। চিন্তায় ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে। তার চিন্তা, তার অনুভূতিতেও পরিবর্তন আসছে। সে তো শিক্ষিত সম্প্রদায়ের একজন ছিল, সে তো নবীনকে বারণ করেছিল যে কুঞ্জকে ডেকে এনে এই ভূত তাড়ানোর মতো একটা অযৌক্তিক ব্যাপারকে প্রশ্রয় দেওয়া বা বিশ্বাস করাটাকে, তাই না? অথবা এমনই ঝাঁকি লাগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায়। এবার আস্তে আস্তে সেই কুসংস্কারাচ্ছন্নে ঢুকে পড়ছে প্রায়। তারও চিন্তার পরিবর্তন হচ্ছে, না সত্যি হয়, সত্যি হতে পারে, সত্যি এরকমই হতে পারে, সত্যি হয়তো আমার বোন অশরীরী আত্মা হয়ে জানাতে চাইছে যে তার সঙ্গে কি হয়েছে, তার সঙ্গে সে কিভাবে খুন হলো সেটা জানাতে চাইছে হয়তো, এটা ভাবছে ধীরেন। গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো। মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন, এখন তাকে বিরক্ত করা উচিত হবে না। স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি, 1 মাসের ছুটি দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে। সে ভাবলো যে এখন আর যাবো না, বাড়ি চলে যায়। আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো। মথুরবাবুর যদি দয়া হয়, যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয়, তাহলে মুশকিল হতে পারে। দেখো, এটা তো স্বাভাবিক, এটা তো অনুচিত একটা যুক্তি। কাল্পনিক কেলেঙ্কারি গ্রামের মানুষ বার করে বানিয়ে সেটাকে রটিয়ে দিয়ে ধীরেনের চাকরি তারা বন্ধ করে দিতে চাইছে, বন্ধ হয়ে যাচ্ছে। দেখো, একটা কাল্পনিক কাহিনী বা কাল্পনিক কেলেঙ্কারি
চারিদিকে রটনা হয়ে ধীরেনেরই তো মুশকিল হচ্ছে, ধীরেনের জীবনটাই তো মুশকিলের মধ্যে পড়ে যাচ্ছে। দেখো বলছে ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাবার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন। বলছে আমি গিয়ে মথুরবাবুর হাতে পায়ে ধরে বলবো যে এটার কোনো যুক্তি হয় না। এতক্ষণ খেয়াল হয়নি, এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই। ধীরেন এবার ভাবছে যে হয়তো আমার আর ক্ষমতা নেই ছেলেদেরকে পড়ানোর। মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে, এখন সে আবার লজ্জা পাচ্ছে যে কি বলবো গিয়ে, আমি তো সেরকম হয়তো ভালো পড়াইও না। চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে। রাস্তা দিয়ে আর যাচ্ছে না, মাঠের পথ ধরে যাচ্ছে। বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে, দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে। এবার দেখো, এরপরে আমরা আর একটা কুসংস্কারের ইঙ্গিত পাব। সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষ বেলায় ধীরেন উঠানে বেরিয়ে এলো। সারা দুপুর ছটফট করে এবার উঠানে ধীরেন এলো। মাজা বাসন হাতে নিয়ে শান্তিঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড বাঁশঝাড়টার ছায়ায় মানুষের মতো কি যেন একটা নাড়াচাড়া করছে। ধীরেন আর্তনাদ করে উঠল, কে ওখানে, কে? দেখো, শান্তিঘাটের ডোবা থেকে ঘাট থেকে উঠে ঘরে আসছে, আর ধীরেন উঠান থেকে দেখছে যে তাদের ওই পুকুর ডোবার পাশে যে বাঁশঝাড় আছে সেই বাঁশঝাড়ের কে নড়ছে। শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল। শান্তি ভয় পেয়ে গিয়ে ফেলে দিল হাত থেকে বাসন। উটিপুটি করে কাছে ছুটে এসে ভয়ার্ত কণ্ঠে সে জিজ্ঞাসা করলো, কোথায় কে, কোনখানে? বাঁশঝাড় থেকে চেনা গলার আওয়াজ এলো, আমি মাস্টারবাবু বাঁশ কাটছি। কে তোকে বাঁশ কাটতে বলেছে? শান্তি বলল, আমি বলেছি। দেখো, ও বলেছে আবার ওই ভয়ে আতকে উঠল। খেন্তি পিসি বলল, খেন্তি পিসি অর্থাৎ তাদের আশেপাশের কেউ, প্রতিবেশী। নূতন একটা বাঁশ কেটে আগা মাথা একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখতে, অর্থাৎ তাদের বাড়ির পাশেই তো ঘাট, সেই বাড়ির সঙ্গে ঘাটে পর্যন্ত একটা লম্বা নূতন কাঁচা বাঁশ কেটে পুড়িয়ে আগা আর মাথা মানে দুদিক পুড়িয়ে রাখতে বলছে। ভোরে উঠে সরিয়ে দেব, সন্ধ্যার আগে পেতে রাখবো। তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না। তাহলে দেখো, এটা করলে নাকি বাড়িতে আর অশরীরী আত্মা কোনো প্রবেশ করতে পারবে না। সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাধা বাড়া আর ঘর কন্যার সব কাজ শেষ করে রাখে। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাঠ পার হয় না। তার মনে প্রচণ্ড ভয় ঢুকে গেছে, যে ভয়টা ধীরেনও কিন্তু পাচ্ছিল না। ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে। সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে, আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে। সারাদিন সারা সন্ধে ঘরে থেকে অনেক কিছু ভাবতে থাকে আর ছেলে মেয়েদের কথা শোনে। ছোট ছোট ছেলে মেয়েদের দেখো, বলছে ছোট পিসি ভূত হয়েছে। ভূত নয়, পেতনি, বেটা ছেলে ভূত হয়। মানে তার বাচ্চারা বলছে আর কি, ধীরেনের যে 4 ছেলে মেয়ে তারা আলোচনা করে, বাচ্চারা কথা বলে। ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আঁতকে ওঠে। কাল প্রথম রাত্রে একটা পেঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল। প্রথম রাত্রে কখন বলেছে, কেন বলেছে? কারণ আগের দিন সন্ধেবেলাতেই তো নবীনের স্ত্রী দামিনীকে শুভ্রার আত্মা ভর করেছিল। সেই দিন রাতেই এই শান্তি ভয় পেয়ে গেছিল আর পেঁচার ডাক শুনে নাকি। বড় ঘরের দাওয়ার পূর্ব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো স্নান হয়ে এলো। বড় ঘরের দাওয়ায় বসে ধীরেন যখন তামাক খাচ্ছিল তখন দেখছে যে দিনের আলো পড়ে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশঝাড় ও জঙ্গল দেখা যায়। সে বাড়ির দাওয়ায় বসেই ডোবার ঘাট দেখছে, দুধারের ঝাড় বাঁশঝাড় জঙ্গল দেখছে। জঙ্গলের পর সেনেদের কলা বাগান, সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গজারি গাছটার ডগা চোখে পড়ে। গজারি গাছ মানে কি বলেছিলাম? শাল গাছ। ওই মরা গজারি গাছের তলায় বলাই চক্রবর্তীর 8 চির হওয়া মৃতদেহ পাওয়া গিয়েছিল না? যাই হোক, মরা গজারি গাছ চোখে পড়ে। অন্ধকার হওয়ার আগেই কুয়াশার প্রথমে গাছটা, তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল। তুমি কি আর ঘাটের দিকে যাবে? শান্তি জিজ্ঞাসা করে। এবার অন্ধকার হয়ে গেল, আস্তে আস্তে সব কিছু ঢাকা পড়ে যাচ্ছে। বলছে, তুমি কি ঘাটে যাবে? শান্তি জিজ্ঞেস করছে। না, তবে বাঁশটা পেতে দাও। বাঁশ পাততে হবে না। শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তোমার চোখ লাল হয়েছে, টকটকে লাল হোক। শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল। কাঁচা বাঁশের দু প্রান্তেই খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে। অশরীরী
কোনো কিছু এই বাঁশ ডিঙোতে পারবে না। ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠানে আসতে চায়, এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে। মানে এটাই হচ্ছে ওদের একটা বিশ্বাস, অন্ধবিশ্বাস যাকে আমরা বলি। আলো জ্বালার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হলো। সন্ধ্যাদীপ না জেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই। ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে শাঁখে ফুঁ দিল, অর্থাৎ সে সন্ধে দিয়ে দিল সন্ধ্যা হওয়ার আগেই। এদিকে 10 মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকলো। বিকালে আজকাল সে মাছ রান্না করে না। এঁটো কাটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে, অর্থাৎ বিকেলবেলা মাছ টাছ রান্না করে না, যদি কোনো অশরীরীর প্রবেশ ঘটে ওদের বাড়িতে। তাই খাবার হাঙ্গামা খুব সংক্ষেপে সহজে অল্প সময় হয়ে যায়। তাই এমন কিছু রান্না থাকে না, নিরামিষের মধ্যেই থাকে। ঘরে আসবে না? না, মানে ধীরেনের স্ত্রী শান্তি জিজ্ঞাসা করলো, ঘরে আসবে না? ধীরেন বলছে না। তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি, অর্থাৎ সন্ধে হবে হবে এরকম পরিবেশ। 2-3টি তারা দেখা দিয়েছে, আরও কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে। আর 1 মিনিট 2 মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে, অর্থাৎ সন্ধে পুরোপুরি সম্পূর্ণ সন্ধ্যা চলে আসবে। জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা, এটা বিশ্বাস মানুষের। যে সন্ধ্যা থেকেই জীবিতর সঙ্গে মৃত মানুষের সংযোগ স্থাপন হয়, কারণ আগের দিন এই সন্ধ্যার সময়েই দামিনীর শরীরে শুভ্রা ভর করেছিল। যাই হোক, ভর সন্ধ্যাবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল, দেখো লিখেছেন। আজ সন্ধ্যা পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো আর তার সঙ্গে কথা বলতে পারবে না। আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত, ধীরেনের মনে হচ্ছে। ধীরেন বলছে, আগের দিন তো এরকম টাইমেই শুভ্রা ভর করেছিল, আমার বোনটা ভর করেছিল দামিনীর ওপরে, ভর করে সে জানিয়েছিল আমাদের যে বলাই চক্রবর্তী বা বলাই খুড়ো তাকে খুন করেছে। তাহলে যদি আর বেশি দেরি করে তাহলে রাত্রি শুরু হয়ে যাবে, আর শুভ্রা চেষ্টা করেও হয়তো আর কারোর ভেতর প্রবেশ করতে পারবে না। তাই আর দেরি না করে শুভ্রাকে সুযোগ করে দেওয়া হোক। চোরের মতো ফিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। আস্তে আস্তে তার বাড়ির পাশে ডোবার দিকে এগোলো। অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। এবার একটা অদ্ভুত আওয়াজ করছে ধীরেন, সেই আওয়াজ শুনে শান্তি ঘর থেকে লণ্ঠন হাতে নিয়ে বেরিয়ে এলো। বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নাম, নিজের নাম ধরে ডাকাডাকি করছে। ধীরেন নিজেরই নাম ধরে ডাকাডাকি করছে, ধীরেন ধীরেন বলে ডাকাডাকি করছে। গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা। তাহলে একটু প্রথম দিকে যখন গল্পটা শুরু করেছিলাম বা পড়ার সময় যখন দেখবে, মনে করো তো কার গায়ে কার কাপড়ে কাদা আর রক্তের দাগ ছিল? হ্যাঁ, বলাই চক্রবর্তীর। দেখো ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। এবার দেখো ধীরেন বলছে, বাঁশটা সরিয়ে দাও, ডিঙিয়ে এসো, বাঁশ ডিঙিয়ে চলে এসো। কি হয়েছে, পড়ে গেছো নাকি? তার স্ত্রী অর্থাৎ শান্তি বলছে, কি হয়েছে, পড়ে গেছো নাকি, বাঁশটা ডিঙিয়ে চলে এসো না। ধীরেন আরও গম্ভীর স্বরে বলছে, দেখো ডিঙোতে পারছি না, বাঁশ সরিয়ে দাও। বাঁশ ডিঙোতে পারছে না, মাটিতে শোয়ানো বাঁশ। শান্তির আর এতটুকু সন্দেহ রইল না। আকাশ চেরা তীক্ষ্ণ গলায় আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল। বাঁচাও বাঁচাও করে তা শান্তি আর্তনাদ করছে, চিৎকার করছে। তারপর প্রতিবেশী এলো, পাড়ার লোক এলো। দেখো ঠিক একই নিয়ম, দামিনীর বেলায় যা হয়েছিল এখানেও তাই হবে। এবার গ্রামের মানুষ তো, অন্ধবিশ্বাস। দেখো এই অন্ধবিশ্বাসের মধ্যে, অন্ধবিশ্বাসের দোটানাতে পড়েই ধীরেনের কিন্তু আজ এই অবস্থা। তারপর প্রতিবেশী এলো, পাড়ার লোক এলো, গায়ের লোক এলো, কুঞ্জও এলো, কুঞ্জকেও ডেকে আনা হলো। 3-4 কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দেওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। এর তো আর চুল বড় বড় নেই, তাই চুল দিয়ে বাঁধলো না, জাস্ট দড়ি দিয়েই হয়তো বেঁধে দিল। মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টা খানেকে চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল, ঠিক যেমন পদ্ধতিতে যেমনভাবে দামিনীকে করেছিল শান্ত, ঠিক ওরকমভাবে। তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনকে নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে জিজ্ঞাসা করলো, কে তুই, বল তুই কে। ধীরেনকে গম্ভীর স্বরে আর চিৎকার করে বলছে, বল তুই কে, বল। ধীরেন বলছে, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। তাহলে দেখো
শুভ্রা বলেছিল বলাই খুড়ো তাকে খুন করেছে। বলাই খুড়ো বা বলাই চক্রবর্তী মারা গেছিল শুভ্রা মারা যাওয়ার 3 দিন আগে। এখন ধীরেনের মধ্যে বলাই চক্রবর্তী ঢুকে বলছে যে আমি অর্থাৎ বলাই চক্রবর্তী নাকি শুভ্রাকে খুন করেছে। এখানেই লেখক মানিক বন্দ্যোপাধ্যায় একটা অন্ধবিশ্বাসকে সমাজে গুরুত্ব দিচ্ছেন। তিনি হয়তো গুরুত্ব দিতে চাইছেন না, কিন্তু সমাজ সেই অন্ধবিশ্বাসটাকেই আগে গুরুত্ব দেয়। এখানে লেখক সমাজের কথা বলছে, সমাজ মনস্কতার কথা বলছেন, সমাজের মানুষদের মনস্তত্ত্ব বোধের কথা বলছেন। তাই আমরা বলতে পারি লেখকের সূত্র ধরেই, এই অতিপ্রাকৃত ঘটনার সূত্র ধরেই বলতে পারি, বা এই অতিপ্রাকৃতের বৃত্তাকারেই বলতে পারি, সমাজে যুক্তি বিচারবোধের থেকে অন্ধবিশ্বাসই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমার এই আলোচনার ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ধন্যবাদ।